বিদ্যুতের দাম কমা নিয়ে যা বললেন জ্বালানি উপদেষ্টা। এদিকে বসতি ছাড়তে রাজি হচ্ছেন না বর্ণাঢ্যরা। ভারতের সঙ্গে হাসিনার গোপন চুক্তি বাতিল করুন বললেন রিজভী। আমার বিশ্বাস দীপ্তি তাকে আশ্রয় দিতেন বললেন রনি। এবং সর্বশেষ জানাবো এমপি আনার হত্যায় 1200 পাতার চার্জশিট জমা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বিদ্যুতের দাম কমা নিয়ে যা বললেন জ্বালানি উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, আমাদের বিদ্যুৎ খাতে বছরে 42,000 কোটি টাকার ভর্তুকি দিতে হচ্ছে। এখন থেকে কম দামে বিদ্যুৎ কেনার ব্যবস্থা করা হবে, তাহলে ভবিষ্যতে বিদ্যুতের দাম কমে যাবে। তিনি বলেন, আমদানি নির্ভর জ্বালানি ভিত্তিক প্রকল্পের পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক প্রকল্প গ্রহণ করা হবে। বেসরকারি খাতকে উৎসাহিত করব, কিন্তু বেসরকারি খাতকে প্রতিযোগিতার মাধ্যমে কাজ পেতে হবে। ফাউজুল কবির খান বলেন, এই সরকার বানের জলে ভেসে আসা সরকার না, বহু ছাত্র জনতার রক্তের উপর প্রতিষ্ঠিত এই সরকার, তাই এটি খুব শক্তিশালী সরকার। এই সরকার জনপ্রত্যাশা পূরণে কাজ করবে। গত 16 বছর মানুষ কথা বলতে পারেনি, এখন তারা সেটা বলতে পারবে। আগে সরকার কোনো প্রতিযোগিতা ছাড়া প্রকল্প নিয়েছিল, ফলে কোনো যাচাই না করেই বেশি মূল্যে প্রকল্প নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, বন্যা কবলিত এলাকায় দুর্ঘটনা এড়াতে বিদ্যুতের সংযোগ সাময়িক বন্ধ রয়েছে। বন্যা পরবর্তীতে ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। গত 16 বছরের অনিয়ম দুর্নীতি 16 দিনেই অপসারণ করা সম্ভব নয়, তবে আমরা সব সেক্টরে বৈষম্য নিরসনের জন্য আপ্রাণ চেষ্টা করব। এদিকে বসতি ছাড়তে রাজি হচ্ছেন না বর্ণাঢ্যরা। ভয়াবহ বন্যায় আক্রান্ত কুমিল্লার বেশিরভাগ অঞ্চল। এসব অঞ্চলে পানিবন্দী অন্তত 10 লাখ মানুষ, তবে তাদেরকে নিরাপদ আশ্রয় নিতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের। কুমিল্লা শহর থেকে আসা উদ্ধারকর্মী সাদমান হোসেন বলেন, পানিতে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে গিয়ে বেগ পেতে হচ্ছে। মানুষ তাদের বাসাবাড়ি ছেড়ে আসতে চাচ্ছে না। বেশিরভাগ মানুষ তাদের বসতি ছেড়ে আসতে রাজি নয়। আমরা অনেক অনুরোধ করেও অনেক মানুষকে আনতে পারিনি। তাসফিন নামে আরেক কর্মী জানান, পানিতে আটকে পড়া অনেককে অনুরোধ করেও উদ্ধার করে আনা সম্ভব হয়নি। উদ্ধারকর্মী থাকলেও নৌকা ও স্পিডবোটের সংকটে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। ভারতের সঙ্গে হাসিনার গোপন চুক্তি বাতিল করুন বললেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, স্বৈরাচার হাসিনার সরকার বিগত 15 বছরে ভারতের সঙ্গে যেসব গোপন চুক্তি করেছে সেগুলো বাতিল করতে হবে। রুহুল কবির রিজভী বলেন, ভারতের এক অভিনেত্রী কয়েকদিন আগে বলেছেন, প্রতিবেশী একটা দেশ ছিল ভারতের পক্ষে, সেটাও হাতছাড়া হয়ে গেছে। আমি বলতে চাই, একটা দেশ নয়, একজন ব্যক্তি ছিলেন ভারতের পক্ষে। ওই ব্যক্তি এই দেশের গণতন্ত্র হত্যা করেছে। একচেটিয়া ভোট করে নিজেদের লোককে ভোট ছাড়া এমপি বানিয়েছেন। সেই ব্যক্তি হচ্ছেন শেখ হাসিনা। তিনি এই দেশের গণতন্ত্রকে কবরস্থানে পাঠিয়েছেন। আর সেই শেখ হাসিনাকে ভারত সমর্থন করে, বাংলাদেশকে সমর্থন করে না। আওয়ামী লীগের নেতারা এখন আফসোস করে মন্তব্য করেন। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এখন তারা আফসোস করছেন, খুবই আফসোস করছেন। আওয়ামী লীগকে এখন মানুষ বলে আফসোস লীগ। এদেশের মানুষের সহায় সম্পদ লুট করার তাদের যে প্রবণতা, ওইটা যুবলীগ ছাত্রলীগ এখন করতে পারছে না, তাই তারা আফসোস করছে। রিজভী বলেন, বিএনপি ভদ্রলোকদের দল, বিএনপি জনগণের দল। গত 15 বছরে সীমাহীন অত্যাচার নির্যাতন সহ্য করেছে বিএনপি। নেতারা বছরের পর বছর গুমের শিকার থাকলেও আমরা গণতান্ত্রিক সংগ্রাম করেছি। তিনি বলেন, সাবেক অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে মনুষ্যত্ব নেই। তিনি রক্তপান করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছেন, লাশ ফেলে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছেন। সেজন্য তার বিরুদ্ধে যারা আন্দোলন করেছেন তাদের হত্যা করে তিনি পালিয়ে গেছেন। আমার বিশ্বাস দীপ্তি তাকে আশ্রয় দিতেন বললেন রনি। সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক হয়েছেন আলোচিত সমালোচিত সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। গতকাল শুক্রবার রাত 9:30টার দিকে তাকে আটক করা হয়। শনিবার শামসুদ্দিন চৌধুরী মানিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে আদালত চত্বরে আনা হলে ক্ষুব্ধ জনতা তার উপর ডিম ও জুতা নিক্ষেপ করে। এই সময় কয়েকজন হামলারও চেষ্টা চালায়। এদিকে বিকেল 4টার দিকে তাকে পুলিশের প্রিজন ভ্যান করে আদালত চত্বরে নিয়ে আসা হলে এই ঘটনা ঘটে। এদিকে বিচারপতি মানিকের গ্রেফতার বিষয়ে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলানা রনি।
এদিকে বিচারপতি মানিকের গ্রেফতার বিষয়ে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তিনি তার পোস্টে লিখেছেন, বিচারপতি মানিক ইচ্ছা করলে প্রথম আলো অথবা ডেইলি স্টার অফিসে আশ্রয় নিতে পারতেন। তিনি একটু কষ্ট করে ভারতীয় দূতাবাসে গেলেও রক্ষা পেতেন। আর কিছু না পারলে যদি চ্যানেল আয়ের উপস্থাপিকা দীপ্তির বাসায় গিয়ে বলতেন, মাগো আমি বুড়ো মানুষ, বিপদে পড়ে এসেছি, আমাকে তাড়িয়ে দিও না। আমার বিশ্বাস দীপ্তি তার দাদার বয়সী মানুষটিকে ক্ষমা করে আশ্রয় দিতেন। আর সেই ক্ষেত্রে বাংলাদেশের কেউ কল্পনাও করতে পারত না মানিক সাহেব কোথায় লুকিয়ে আছেন। এমপি আনার হত্যায় 1200 পাতার চার্জশিট জমা। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে খুনের ঘটনায় প্রথম চার্জশিট জমা দিল সিআইডি। এ ঘটনায় প্রথম গ্রেফতারের 87 দিনের মাথায় শনিবার বারাসাত আদালতে প্রায় 1200 পাতার ওই চার্জশিট জমা দেওয়া হয়েছে। ভারতের প্রচলিত আইন অনুযায়ী ঘটনার 90 দিনের মধ্যে তদন্তকারী সংস্থাকে অভিযোগপত্র দাখিল করতে হবে। আনার হত্যা মামলার অভিযোগপত্র 87 দিনের মাথায় পেশ করা হলো। সিআইডি সূত্রের খবর, চার্জশিটে ধৃত কসাই জিহাদ হাওলাদার ও মোহাম্মদ সিয়ামের নাম আছে। তবে কি উদ্দেশ্যে খুন করা হয়েছিল সেই ব্যাপারে কিছু বলা হয়নি। তদন্তকারীদের একাংশের ব্যাখ্যা, তদন্ত শেষ না হলে খুনের কারণ বলা যাবে না। তাছাড়া এই মামলায় মূল অভিযুক্তকে এখনও জেরা করা যায়নি। গত 12 মে কলকাতায় চিকিৎসা করাতে এসে নিখোঁজ হন এমপি আজিম। গত 18 মে বরাহনগর থানায় নিখোঁজের অভিযোগে জমা পড়ে। তদন্তে নেমে রাজ্য পুলিশের এসটিএফ এবং বরাহনগর থানা জানতে পারে নিউ টাউনের একটি আবাসনে নিয়ে এসে তাকে খুন করা হয়েছে। সিআইডি তদন্তভার নেওয়ার পরে গত 22 মে জিহাদকে গ্রেফতার করে। পরে গ্রেফতারও করা হয় সিয়ামকে। অন্যদিকে পুলিশ আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া, শেলাস্তি রহমান, ফয়সল এবং মুস্তাফিজুর সহ 7 জনকে গ্রেফতার করে। তবে ওই ঘটনার মূল চক্রান্তকারী তথা এমপির বন্ধু আক্তারুজ্জামান শাহিন পলাতক। তাকে যুক্তরাষ্ট্র থেকে ভারতে আনার চেষ্টা করছে সিআইডি। জিহাদ ও সিয়ামকে গ্রেফতার করার পরে সিআইডি জানিয়েছিল, খুনের পর এমপির দেহের মাংস এবং হাড় পৃথক করে অভিযুক্তরা। এর মধ্যে মাংসকে ছোট ছোট খণ্ড করে কমোডের মাধ্যমে সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়। হাড় ফেলা হয়েছিল ভাঙাড়ের কাছে বাগজোলা খালে। এই সব উদ্ধার করলেও তা আদতে এমপিরই কিনা সেই ব্যাপারে ফরেনসিক রিপোর্ট আসেনি। সিআইডি জানায়, ওই পরীক্ষার নিশ্চিত রিপোর্টের জন্য এমপির পরিবারের কাছ থেকে ডিএনএ নমুনা প্রয়োজন ছিল, কিন্তু বাংলাদেশের অশান্ত পরিস্থিতির জন্য তারা কলকাতা আসতে পারেনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।